নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন ডিডি কলকাতা ওয়ান বা দেশ দুনিয়া কলকাতার নতুন এপিসোড। আজকের এপিসোডে আমাদের মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভারতের যে ফরেন পলিসি পুরোপুরি প্রায় ইসরায়েলের দিকে ঝুঁকে গেল নরেন্দ্র মোদী জামানায়। মোদী সেটা করলেন কেন? তাহলে মোদী বন্ধু আদানির স্বার্থে? এই এপিসোডে বিস্তারিত আলোচনায় যাব। সেই আলোচনায় যাওয়ার আগে বন্ধুদের অনুরোধ করব, আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। না হলে এই টোটাল রিসার্চ ওয়ার্ক করে যে ভিডিও বানাচ্ছি সেই প্রচেষ্টা আমার বৃথা। আবারও বলি, এই ইউটিউব চ্যানেলের পেছনে না আছে কোনো পলিটিক্যাল মদত, না আছে কোনো রাজনৈতিক প্রচেষ্টা। একেবারে সত্যি কথা মানুষের সামনে তুলে ধরার আগ্রহতেই আমার মতো একজন সাংবাদিক এই নতুন একটা মিডিয়ায় নিজের চেষ্টা করে চলেছে। সুতরাং আপনারা সঙ্গে থাকবেন এটা আশা করি। আপনাদের মনে আছে যে ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পরে ইলেকশনের সময় একটা বিজ্ঞাপন প্রচারিত হতো। পাপা, একটা মেয়ে কেঁদে কেঁদে বলছে, পাপা মোদিজি নে যুদ্ধ রুকওয়া দিয়া, যুদ্ধ রুকওয়া দিয়া, অর্থাৎ মোদিজি যুদ্ধ বন্ধ করে দিয়েছে। কিন্তু বিশ্বগুরু আজ পর্যন্ত যুদ্ধ তো বন্ধ দূরস্থান। ইউক্রেনের সাথে তার 2 বছর কেটে গেছে, এখনো রাশিয়ার যুদ্ধ হচ্ছে। আমাদের বিশ্বগুরু তো দূরস্থান, ট্রাম্পও বন্ধ করতে পারেনি। উল্টে ট্রাম্প টুইট করে ভারত পাকিস্তানের যুদ্ধ বন্ধ করেছেন। আসলে নরেন্দ্র মোদীর সময় আমরা তার ভক্তকুল, তার বাহিনী, তার টুল বাহিনী, তার টুইটার বাহিনী, তার হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই যে দেখতে পাই, তারা সামগ্রিকভাবে যে চিত্রটা আপনাদের সামনে তুলে ধরে সেটা একটা সম্পূর্ণ ফলস ন্যারেটিভ। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু যা, যে ভারতের নেহেরু জমানা থেকে বাজপেয়ী জমানা, তারপরে মনমোহন সিংয়ের জমানায় যে বৈদেশিক নীতি ছিল, অর্থাৎ ভারত ইরানের সাথে সুসম্পর্ক বজায় রাখত, ইসরায়েলের সাথেও বজায় রাখত, সেই নীতিটা পুরোপুরি ইসরায়েলের দিকে কেন চলে গেল, এবং গাজাতে যে ভয়ঙ্কর মারণলীলা চলেছে, ধ্বংসলীলা চলেছে, প্রায় 55,000 থেকে 1 লক্ষ মানুষ মারা গেছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। সেখানে ভারতের প্রতিবেশী দেশগুলো, এমনকি ভুটান পর্যন্ত ইউএন রেজলিউশনের পক্ষ নিতে পারে, আর ভারত সেখানে অ্যাবস্টেন করে ইসরায়েলের স্বার্থ দেখে। এই একটা ভয়ঙ্কর বিদেশ নীতি যে নরেন্দ্র মোদী নিয়েছেন, এবং তার বিদেশ যে যিনি মন্ত্রী জয়শঙ্কর, তিনি নিয়েছেন বিদেশ নীতি এবং বিদেশ মন্ত্রী। এই দুটোই কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে ভারতের জনগণের স্বার্থের দিকে তাকিয়ে নয়, মোদী বন্ধু আদানির স্বার্থের দিকে তাকিয়ে। কেন? ইসরায়েলের সাথে ইরানের যে যুদ্ধ শুরু হয়েছে, প্রিএমটিভ অ্যাটাক করেছিল ইসরায়েল, আপনারা জানেন, তেহরান এবং আশপাশের এলাকায়। ইরান তার জবাব দিয়েছে, এবং সেই ক্ষেত্রে যে তেল আবিব সহ যে শহরগুলোতে তারা মিসাইল দাগছে, ইরান ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম ভেদ করে 2000 কিলোমিটার ইরাকের মাথার উপর দিয়ে, জর্ডানের মাথার উপর দিয়ে উড়ে গিয়ে যে মিসাইলগুলো পড়ছে ইসরায়েলের ওপরে, সেটা তাদের যে হাইফা পোর্ট, সেই পোর্টের একটা অংশকে ভার্চুয়ালি পুড়িয়ে দিয়েছে। হাইফা শহর ধ্বংস হয়েছে একটা বড় পরিমাণে। এই হাইফা পোর্ট কাদের? এই হাইফা পোর্টের মালিকানা হচ্ছে 70% আদানির, গৌতম আদানির। $1.6 বিলিয়ন চুক্তি করে গ্যাডোটার গ্রুপের সাথে 2054 সাল পর্যন্ত গৌতম আদানি এই পোর্টের ভাগ নিয়েছেন। গৌতম আদানির যে পোর্টের বিজনেস করেন, পোর্ট অ্যান্ড এসইজেড এর, আমরা জানি গুজরাটের পোর্টগুলো অধিকাংশই তার, ভারতের বেশিরভাগ বন্দর তার হাতে তুলে দেওয়া হয়েছে, এই পুরো ভারতে পারাদ্বীপ পর্যন্ত। তো এটা মোদি জমানাতেই হয়েছে। এই পোর্টে যে পরিমাণ লগ্নি রয়েছে, এবং আদানির যে ইনভেস্টমেন্ট 10,000 কোটি টাকার ওপর, এবং ওখান থেকে তার যে আয়, তার আয়ের প্রায় 5% এই পোর্ট থেকে আয় হয়। আজকে যুদ্ধ যে জায়গায় গেছে
তাতে আদানির কিন্তু সবচেয়ে বেশি লোকসান হতে চলেছে, এবং যে কারণে মোদিকে ইসরায়েলের পক্ষে নিতে হচ্ছে। আদানির যদি আমরা দেখি যে গোটা ব্যাপারটার মধ্যে পেগাসাস, আমরা জানি পেগাসাস বিতর্ক কিভাবে হয়েছিল, কিভাবে বিরোধীদের টেলিফোন ট্র্যাক করা হয়েছিল, তাদের সমস্ত কিছু ট্র্যাক করা হয়েছিল পেগাসাস, যেটা নিয়ে কিছুতেই তদন্ত হলো না, সেটাও ইসরায়েলের। নরেন্দ্র মোদী যখন গুজরাটের চিফ মিনিস্টার ছিলেন তখন থেকে তার সাথে এই নেতানিয়াহু, যিনি এই মুহূর্তে হিটলারের ভূমিকায় অবতীর্ণ বলা চলে, সেই নেতানিয়াহুদের সম্পর্ক। পরবর্তীকালে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হন, নেতানিয়াহু ইসরায়েলের চিফ হন, এবং সেই সম্পর্ক বাড়তে থাকে। দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক কি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে গড়ে ওঠে? ভারতের বিভিন্ন ব্যবসা ইসরায়েলের সাথে আছে, কিন্তু মূল যদি আমরা দেখি মোদী বন্ধু আদানি, যে আদানির ফ্লাইটে করে মোদী ঘুরে বেড়াতেন, এমনকি লোকসভা 2014 প্রচার করেছিলেন, যিনি একসাথে সফর করতেন, এমনকি বাংলাদেশে যখন প্রধানমন্ত্রী হয়ে 2015 সালে গেলেন, হাসিনা সরকারের সাথে চুক্তি করে সেইখানে বিদ্যুতের রফার চুক্তিটাও আদানির হাতে তিনি তুলে দিয়েছেন। এই আদানির বিশাল স্টেক রয়েছে ইসরায়েলের ওপর। শুধুমাত্র হাইপা পোর্ট নয়, তার সাথে জয়েন্ট ভেঞ্চার কোম্পানি ইসরায়েলের ইলবিট সিস্টেমের সাথে আদানিরা ড্রোন তৈরি করে। সেই হায়দ্রাবাদের সেই ড্রোন তৈরি হয় আহমেদাবাদের কোম্পানি, জয়েন্ট ভেঞ্চার কোম্পানি 2018 সালে হয়, এবং সেই ড্রোন 900 যেগুলো গাজার ক্ষেত্রে ইউজ হয়েছে, এবং সেই ড্রোন বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। শুধু তাই নয়, ট্যাভার অ্যাসল্ট রাইফেলের সাথে ইসরায়েল ডিফেন্স সিস্টেমের আদানির চুক্তি আছে। অর্থাৎ জয়েন্ট ভেঞ্চারে তারা রাইফেল তৈরি করবে, এবং অ্যাসল্ট রাইফেল এবং অন্যান্য যা হাতিয়ার হিসেবে সারা পৃথিবীতে বিক্রি হয়। উল্টো দিক থেকে ভারত যে সমস্ত ডিফেন্সের জিনিসপত্র কেনে বিদেশ থেকে, তার 3টে দেশের রপ্তানি হয় সবচেয়ে বেশি করে ভারতের। এক হচ্ছে রাশিয়া, আর এক হচ্ছে ফ্রান্স, আর হচ্ছে ইসরায়েল। ইসরায়েলের থেকে মোদি জমানায় প্রায় 30% আর্মস অ্যান্ড অ্যামুনেশন এবং ডিফেন্স সিস্টেম ভারত সরকার কিনছে। কারা এর মাঝখানে মিডিয়েটার, কারা কি করছে, কারা এজেন্ট, সেটা নিয়ে আমি বিস্তারিতভাবে বলতে চাইও না, বলতে যাবেও না। তবে একটা কথা শুধু না বললেই নয়, আমাদের যিনি বিশ্বগুরু, তিনি শেষ পর্যন্ত G7 যাচ্ছেন, এটা নিয়ে হয়েছিল আলোচনা, তাকে ডাকা হয়নি ক্যানাডাতে। সাইপ্রাসে যে সংবর্ধনা পেলেন এবং বিশাল করে ফুলিয়ে ফাঁপিয়ে মোদি মিডিয়া দেখাতে শুরু করল, সেই সাইপ্রাসে কে থাকে বেশিরভাগ সময় জানেন? তিনি হচ্ছেন গৌতম আদানির দাদা বিনোদ আদানি, যার নামে প্রচুর সেল কোম্পানি আছে। এবং এই যে আদানির বিরুদ্ধে আমেরিকান আদালতে যে বিভিন্ন মামলা চলছে, সেই ক্ষেত্রেও কিন্তু এই গৌতম আদানির পাশাপাশি বিনোদ আদানির নাম কিন্তু বিভিন্ন জায়গায় উঠে এসছে। আসলে এমন একটা ব্যাপার, এমন একটা জায়গায় নরেন্দ্র মোদী তার বিদেশ নীতিতে ফেসেছেন। ইরানের চাবাহার পোর্ট, যেটা ভারতের লগ্নি, ভারত সরকারের লগ্নি, এবং ভারত সরকার ইন্ডিয়া পোর্ট গ্লোবাল লিমিটেড তৈরি করে। 2002 সালে বাজপেয়ী জমানা থেকে ইরানের সাথে এই পোর্টের ব্যাপারে হয়, যেটা পাকিস্তানের গাদার পোর্টের 70 কিলোমিটারের মধ্যে, এবং যেটা দিয়ে সেন্ট্রাল এশিয়ায় রপ্তানি করা যাবে। গুজরাটের কান্ডালা পোর্ট থেকে সরাসরি মাল যাবে, এইভাবে তৈরি হয় সেই চাবাহার পোর্ট, যেখানে ভারত সরকারের প্রায় 25,000 কোটি টাকা লগ্নি রয়েছে ইরানের। অথচ সেই পোর্টকে কি অবস্থায় দাঁড়াবে, কি হবে, নরেন্দ্র মোদী বলতে পারছেন না। ইরান থেকে তেল কেনাও বন্ধ হয়েছে মার্কিন চাপে। অথচ ইরান সস্তায় কিন্তু তেল চীনকে বিক্রি করে যাচ্ছে। অর্থাৎ ভারতের যে পররাষ্ট্র নীতি ছিল, কারণ আমরা জানি ইরানের যে সভ্যতা, হাজার হাজার বছরের তাদের ইতিহাস, আর ইসরায়েলের ইতিহাস মাত্র 78-80 বছরের ইতিহাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই দেশটা তৈরি হয়েছে ইহুদিদের জন্য। জিওনিস্ট হয়ে তারা যে হলোকাস্ট হয়েছিল জার্মানিতে, বিশ্বের সবচেয়ে বড় ডিক্টেটর হিটলার যেভাবে আউসভিসের ক্যাম্পে নিয়ে গিয়ে তাদের গ্যাস চেম্বারে পুড়িয়ে মেরেছিলেন জিউদের, তার জন্য তাদের আলাদা বাসস্থান তৈরি হয়েছিল।
আলাদা নিজের দেশ তৈরি হয়েছিল, কিন্তু তারপর তারা আর্মস অ্যান্ড অ্যামুনেশন ইত্যাদি করে পশ্চিম এশিয়ায় যে ভয়ঙ্কর ধুন্ধুমার কাণ্ডটা বিগত প্রায় 50 বছর ধরে করতে শুরু করেছে এবং মুসলিম হেট্রেডের যে জায়গাটা প্রতিষ্ঠা করেছে। এবং নরেন্দ্র মোদী, বিজেপি তারাও এই মুসলিম হেট্রেড থেকে শুরু করে ইসরায়েল রাইটিস্ট ফোর্স হিসেবে নেতানিয়াহুদের পাশে, ইসরায়েলের পাশে দাঁড়াতে দাঁড়াতে গোটা ব্যাপারটা এখন আদানির সাথে সম্পর্কযুক্ত হয়ে গেছে। ভারতের সাথে ইসরায়েলের $1.5 বিলিয়ন অস্ত্র কেনাবেচা চলে এবং এই অস্ত্রগুলো যে জয়েন্ট ভেঞ্চার কোম্পানিতে তৈরি হবে সেই ব্যাপারটা কিন্তু দেখুন, ড্রোনই বলুন, রাইফেলই বলুন ইত্যাদির মধ্যে কিন্তু একটা আদানি ঢুকে পড়ছে। অদ্ভুত ব্যাপার। শুধু তাই নয়, ভারতের আদানির স্বার্থটা ইসরায়েলের সাথে এতটাই যুক্ত যে সেমিকন্ডাক্টর তৈরির ব্যাপারে, যে সেমিকন্ডাক্টর চিপ এখন প্রতিটা ক্ষেত্রে, মোবাইল ফোন থেকে শুরু করে ড্রোন, প্রতিটা ক্ষেত্রে সাংঘাতিকভাবে ইউজ হচ্ছে, সেটাও টাওয়ার কন্ডাক্টরের সাথে $10 বিলিয়ন একটা চুক্তি গৌতম আদানি করতে চলেছে। অর্থাৎ আমি যেটা বারবার বলতে চাইছি যে ভারতের এই যে পররাষ্ট্র নীতি ইসরায়েলের দিকে চলে গেল, যা কোনোদিন ছিল না, নেহরুর জমানায় ছিল না, ইন্দিরা গান্ধীর জমানায় ছিল না, মোরারজি দেশাইয়ের সময় ছিল না, চন্দ্রশেখরের সময় ছিল না, গুজরালের সময় ছিল না, বাজপেয়ীর সময় ছিল না, নরসিমহা রাওয়ের সময় ছিল না, মনমোহন সিং এর সময় ছিল না। সেটা যে প্যারাডাইম শিফট করে চলে গেল, নেতানিয়াহুদের মতো একজন মানুষের পক্ষ নিল, সেইটা শুধুমাত্র ভারতের মানুষের দিকে তাকিয়ে হয়নি, সেইটা হয়েছে সিম্পলি গৌতম আদানির দিকে তাকিয়ে। এবং গৌতম আদানি এমন এক ব্যক্তি যে তার স্বার্থেই ভারতের স্বার্থ হয়ে দাঁড়াচ্ছে। সমস্যা হয়ে গেছে এইটাই। আপনি চীনের ব্যাপারটা দেখুন, চীনের বিভিন্ন রকম সমরাস্ত্র নিয়ে এই যে 4 দিনের ভারত পাকিস্তান যুদ্ধ হলো, পাকিস্তান কিন্তু চীনের সমরাস্ত্রই কিন্তু ব্যবহার করেছে। আমরা একটা চীন বিরোধী ধুয়ো তুলে দিলাম যে চীন ব্যবহার করবে না, ভক্তরা বলল, বিজেপির লোকেরা বলল। কিন্তু আপনারা জানেন কি, গত সপ্তাহে চীনের সবচেয়ে বড় কোম্পানি সিএটেল, তার হেডকোয়ার্টারে কন্টেম্পোরারি অ্যামপ্রেক্স টেকনোলজি কোম্পানি লিমিটেড, যারা লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরি করে গাড়ি ম্যানুফ্যাকচারিং এর জন্য, তার হেডকোয়ার্টারে গেছিলেন গৌতম আদানি এবং সঙ্গে ছিলেন সাগর আদানি। এবং এই ঘটনা আমেরিকার নজর এড়ায়নি, তারা রুষ্ট হয়েছে। যদিও আমেরিকা এখন রুষ্ট হলো কি না হলো, ডোনাল্ড ট্রাম্প আজ এ কথা বলেন তো কাল সে কথা বলেন, তা দিয়ে কারোর কিছু যায় আসে না। তাহলে কি দাঁড়ালো? আপনি চীনা মাল কিনবেন না, আপনি চীনের বিরুদ্ধে উগরাবেন, আপনি চীনের বিরুদ্ধে নানা সময় নানা মানুষকে নানা কথা বলবেন, কিন্তু গৌতম আদানি তার ব্যবসায়িক স্বার্থ চীনার সাথে অক্ষুণ্ণ রাখবে। অর্থাৎ গৌতম আদানি করলে ঠিক, আপনি করলে ভুল। এ তো কৃষ্ণ করলে লীলা আর তুমি করলে বিলা, এই রকম একটা নীতিতে ভারতের বিদেশ নীতি চলছে, যে বিদেশ নীতি সম্পূর্ণভাবে আদানি নির্ভর। এবং এই আদানি নির্ভর হতে গিয়ে এবং ভারতের মুসলমানদের একটা দারকিনার করে কর্নারে নিয়ে এসে, সামনে বিহার ইলেকশন, বছর ঘুরলে পশ্চিমবঙ্গ আসামের ইলেকশন, যেখানে 30% ওপর মুসলিম, বিহারের ইলেকশনেও বিরোধী দলের একটা বড় অংশের ভোট, 15 থেকে 16% বিহারের মুসলিম। অর্থাৎ মুসলিমদের ওপর আমরা অ্যাটাক করব, মুসলিমদের বলবো, এবং মুসলিম বিরোধী শক্তি ইসরায়েল, তাদের নেতা নেতানিয়াহু, তার পাশে দাঁড়াবো, আদানির পাশে দাঁড়াবো। এটাই আজকে নরেন্দ্র মোদীর মূল ক্যারেক্টার। এই ক্যারেক্টার বুঝতে হবে। এবং এই যে যুদ্ধটা হচ্ছে, সেই ক্ষেত্রে আদানির স্বার্থ এতটাই যুক্ত যে ইসরায়েলের পক্ষে না দাঁড়ালে মুশকিলের ব্যাপার। তার এতগুলো ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি ফেটে আছে। হ্যাঁ, আপনারা বলবেন সেক্ষেত্রে কি অন্যদের নেই? আছে। টাটা গোষ্ঠীও তাদের কিছু কিছু ক্ষেত্রে মদত করেছে। টাটা গোষ্ঠীরও ওখানে কনসালটেশন, যে টিসিএস আছে, ভিপ্রোরও আছে, ব্যবসা তো করবেই, কিন্তু মূল বিজনেস লবি কিন্তু আদানি গ্রুপ ইসরায়েলের সাথে। এবং ভারতের এই যে বিদেশ নীতি আজকে স্বাধীনতার পর থেকে হঠাৎ করে শিফট করে গেল প্যারাডাইম, এবং আমরা ইরানের সাথে কার্যত সম্পর্ক প্রায় চুকিয়ে দিতে বসলাম, এবং এমন একটা প্রস্তাব দিকে গেলাম যেখানে আমাদের কথা কেউই শুনছে না। যুদ্ধের সময় হয় আপনাকে পাণ্ডবের পক্ষে থাকতে হবে, নয় কৌরবের পক্ষে থাকতে হয়। মিডল পথে গিয়ে নন অ্যালায়েন্ড মুভমেন্টের সময়ও আমাদের একটা নীতি ছিল,
অর্থাৎ ইসরায়েলের পক্ষেও নেই বলছি, অথচ আমরা গাজার প্রশ্নে অ্যাবস্টেন করছি, আমরা ইরানের পক্ষেও নেই। কে কার কথা শুনছে? বিশ্বগুরুর কথা কিন্তু কেউ শুনছে না, কারণ বিশ্বগুরু সবাই বুঝতে পেরেছে যে বিশ্বগুরুর মূল লক্ষ্য হচ্ছে যে গৌতম আদানি তার বিজনেসকে বাঁচানো। এটাই ছিল আজকের আমাদের বক্তব্যের মূল বিষয়, অর্থাৎ গৌতম আদানিকে রক্ষা করাই ভারতের বিদেশ নীতির মূল লক্ষ্য। সেই বিদেশ নীতি ইসরায়েলের পক্ষ নিচ্ছে এই ইসরায়েল এবং ইরানের যুদ্ধে। আমরা লক্ষ্য করব এই যুদ্ধের গতি প্রকৃতি কোন দিকে দাঁড়ায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।